না করে সরাসরি কিছু কথায় যাই। আমি ছোট্ট করে কয়েকটা দিক বলেই শেষ করতে চাই। প্রথমত, আমরা যে দেশটায় আছি এটা তো বাংলাদেশ। আপনারা সবাই মাথায় সেই বাংলাদেশের কি বলে যে মূল যে পতাকার চিহ্ন সেটিকে ধারণ করছেন। এটা তো একদিনে হয় নাই, দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস থেকে পড়েছেন, অন্যদের কাছে মুক্তিযুদ্ধের কথা শুনেছেন, কিন্তু মুক্তিযুদ্ধ তো শব্দচয়ন না। তার মধ্যে যেটা ছিল এটা বহুল আলোচিত, এখন বলে এটা একটু মুখস্থ রাখাও দরকার। ঘোষণায় যেটা ছিল, আমরা একটা সাম্যের সমাজ করব, ছিল আমাদের সবার একটা মানবিক মর্যাদা হবে, মর্যাদার সমাজ করব, আর একটা সামাজিক ন্যায় বিচারের সমাজ করব। এবং কথাটা আমার বলার একটা কারণ আছে, সেইটাকে প্রেক্ষিতে আমরা যে সংবিধান ৭২-এ প্রণয়ন করেছিলাম, সংবিধানের অনেক অসম্পূর্ণতা আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু সেই সংবিধানে নিশ্চয়ই আপনারা পড়েছেন, আমি যার জন্য একটু উদ্ধৃত করতে চাই। রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি অংশে কি বলা ছিল? গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এই নামে পরিষ্কার করে বলা আছে, নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প, অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বপ্ন, তার আরো অনেক কথা বলা যায়। তাহলে গ্রাম অঞ্চল এবং এইটা কিন্তু উন্নয়নের কথা বলেছে। খেয়াল করেন, ওই সময় বিদ্যুতায়নের কথাও বলা হয়েছে। এবং শুনে রাখেন, পৃথিবীর যতটুকু আমাদের জানা বা পড়াশুনো, এই যে গ্রামাঞ্চলের বিদ্যুতায়ন, তার মানে এটা আপনি সবাই পাবেন, সেভাবে বলা আছে না? তো এইটা আমরা একেবারে 1917 সালে ওই রুশ বিপ্লবের পরে ওই সংবিধানে ছিল, বাংলাদেশের সংবিধানে। এটা আমার কথা না, প্রফেসর নুরুল ইসলাম বুয়েটের বক্তৃতা করতেন, ওনার কাছ থেকে প্রথম আমার জানা। তারপরে আমাদের কি পরিমাণ গ্রামাঞ্চলের কার্যক্রমের কথা বলা আছে। অন্যদিকে গেলাম না, এবার আসি 24-এ একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তো সবাই আমরা জানি, সবাই আমাদের তরুণ প্রজন্ম বুক পেতে দিল যে স্বৈরাচারের অবসান ছাড়া ঘরে ফিরবো না। পুলিশও বলল যেটা মরে সেটা যায়, ও আর অন্যরা যায় না, আরো আসে। ফলাফল আপনারা জানেন। কিন্তু সেইটার অন্যতম স্লোগান কি ছিল? বৈষম্যহীন সমাজ। তাহলে এখন বৈষম্যহীন সমাজ যদি করতে হয়, তাহলে একেবারে আমরা স্কুলে সাধারণত বলি যে পেছনের যে বসে, মানে কম পড়াশোনা জানে, তাকে যদি আমি ঠিক মতো লেখাপড়া করাইতে পারি, তাহলে বুঝবো যে এই ক্লাসের সবাই ভালো পড়লো। তাহলে আমার গ্রামাঞ্চলের একেবারে নিচে পড়ে মানুষটিকে যদি উন্নয়নের মধ্যে আনতে পারি, তাহলে দেশের উন্নয়ন হবে, বৈষম্যমুক্ত সমাজে যেতে পারবো। এছাড়া কি আর কোনো পথ আছে? আমাদের জানা মতে নাই। এইবার আসি, এই কাজটা করার জন্য সরকারের কার্যক্রম যেমন আছে, কিন্তু ওই তৃণমূলের মানুষটিকে মানসিকভাবে উন্নয়ন, তাকে এগিয়ে আনা, এই কাজটা ছাড়া কি খালি আইন করে করতে পারবো? যে আইন আমরা করব, সেই কাজে সকলকে সম্পৃক্ত করা ছাড়া কি আমরা এগিয়ে যেতে পারবো? পারবো না। এবার একটু বলেন তো, এই কাজটা করবে কে বা কে করতে পারে? কার অন্যতম অবদান? এইটাই কথা, এইটা বলার জন্য এতক্ষণ বললাম। তাহলে তৃণমূলে যে আপনারা যারা আছেন, আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু মানুষের চিন্তা চেতনার উন্নয়ন, তাকে এগিয়ে নিয়ে আসা, বৈষম্য দূরীকরণের বাংলাদেশ গড়ে তোলা, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের অন্যতম প্রহরী হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। অনেকে করছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। বন্ধুগণ, এই যে দেখেন, আমি করছেন বলে অনেকে করছেন শব্দটা একটু বললাম, আজকে বলতে পারলাম না যে আপনারা করে যাচ্ছেন বা করার যতটুকু আছে আপনারা কেন করছেন না। আমি দেখি এইখানে হচ্ছে বাধা। সেই বাধা দূর করার জন্য আমি যদি বুঝে থাকি আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন, সেইটার আমি যতটুকু দেখলাম অনেক কথা যথার্থ। তো হচ্ছে না কেন? সহজ কথা, বাড়াবো না বেশি। আমাদের দেশে একটা সর্বোচ্চ সংস্থা আছে, পার্লামেন্ট।
কিন্তু আপনি খেয়াল করেন ওটা জাতীয় সংসদ নাম। এই সংবিধানে আর একটা শব্দ আছে, স্থানীয় সরকার আছে না, ইংরেজিতেও বলে লোকাল গভর্নমেন্ট। তাহলে কি ভাবছেন, তার মানে কিন্তু লোকাল। খেয়াল করেন, আমরা খালি জানি এই যে যেখানে বসে আছে পেছনের সচিবালয়, তা আমি ছোট করে বলি যে এই সচিবালয় বা পার্লামেন্ট সেটা যদি একটা সরকার হয় তা বুঝলাম ওইটা একটা আরেকটা স্থানীয় সরকার। যে সরকারের কার্যক্রম যদি ঠিকমতো না করতে পারে তাহলে ওই মানুষের কাছে তো যেতে পারবেন না। আমাদের উপরে যতই নিয়ম করি না কেন, তাহলে তাদের ওইখানে যদি জনগণের কাছে পৌঁছাইতে না পারি, তাকে যদি আমরা চিন্তা চেতনা উন্নত না করতে পারি, তাহলে দেশকে আগাইতে নিতে পারবো না। বড় একটা বাধা হচ্ছে আমাদের এমপি তন্ত্র। এমপি তন্ত্রের নামে বাংলাদেশের জমিদার তন্ত্র কায়েম, এবং এইটা আমরা যতটুকু বুঝি এটা মোটেই আইনি না। আইনি না কেন? সংবিধানে পরিষ্কার বলা আছে আমাদের এমপি সাহেবদের কাজ হবে উপরের আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা, ন্যাশনাল বাজেট আর অন্যান্য আমরা বিদেশের চুক্তি আরো অন্যান্য যে বিষয় আছে এই জায়গাগুলো করা। এটা কিন্তু লিখিত এখনো আছে। কারণ যে পরেরটা নামে স্থানীয় সরকার, স্থানীয় সরকার অনেক স্তর, অত ব্যাখ্যা আমি যাবো না। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউপি পরিষদ আপনারা জানেন। এবং আমরা মনে করি উন্নয়নের কেন্দ্রবিন্দু হইতে হবে স্থানীয় সরকারের কাছে। আমাদের একজন এমপি সাহেব এখনো কি বলে, মানে এই যে লেটেস্ট এমপি টেমপি তো ছিল না, সেটা অন্য আলোচনা, ভোট টোট ছিল না, সেটা আমরা জানি। আমি সেই আলোচনায় ঢুকছি না, সময় পাবো না, কি দরকারও নেই। এমপি সাহেবরা এলাকার ফুটবল ভাগাভাগি পর্যন্ত করে না, রাস্তার ছোটখাটো কাজও দেখে। ওই জন্য বললাম জমিদার তন্ত্র কেন করবে, এইটা কিন্তু তাদের দায়িত্ব না। শুনে রাখেন, এইটাকে আপনাদের এইটাও প্রতিবাদ করতে হবে যে এইটা আপনার দায়িত্ব না। এমপি যে হবেন উপরে যে কাম করেন, জেলার কাজ করতে চান জেলা পরিষদের চেয়ারম্যান হন, উপজেলায় কাজ করতে চান উপজেলা চেয়ারম্যান হন, স্থানীয় উন্নয়নের কাজ করতে চান ইউপি চেয়ারম্যান হন, আর মেম্বার তো আছেই, কাজ করেন। বাংলাদেশে যেটা লেখা আছে সেইটার বাস্তবায়ন না হওয়া আমাদের স্থানীয় সরকার উন্নয়নে বাধাগ্রস্ত করছে। আপনারাও যথাযথভাবে কাজ করতে পারছেন না, এই ব্যারিয়ারটা ভেঙে ফেলতে হবে। আমরা এটাই এইটা ভাঙা ছাড়া আমরা আর কোনো পথ দেখি না। আমি মনে করি এইবারে যে আমরা এই গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের আলোচনায় আছি, দুঃখের সাথে বলতে হয় স্থানীয় সরকারের সংস্কারটা খুবই কারেক্টলি বলেছেন। উনি বলেছেন, আমরাও ছিলাম কাজের সাথে। 2006-07 দীর্ঘ আলোচনা করেছিলাম এবং 3 খণ্ড বই বেরিয়েছিল। আমি ব্যক্তিগতভাবে পার্টির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত থাকায় লেগেছিলাম এবং আপনাদের সাথেও অনেকের যারা নেতৃবৃন্দ ছিলেন কাজ করার সুযোগ হয়েছিল। সেইটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনারা লোকাল উন্নয়ন এখনো কিন্তু এখানে বলা আছে এটা বাতিল হয় নাই, নিশ্চয়ই করতে পারেন কিনা আমি জানি না, যে আপনি এলাকায় বছরে 4 বার সবাইকে নিয়ে একটা সাধারণ সভা করবেন, ওয়ার্ড সভা। সেইখান থেকে কি হয়েছে জবাবদিহিত করবেন, তাদের কাছ থেকে পরামর্শ আনবেন, সেইটা নিয়ে প্রজেক্ট সাবমিট হবে বা উপরি কাজও সেইভাবে ঠিক হবে। এখন কিন্তু তা হয় না। দুর্বৃত্তায়িত রাজনীতি, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ বড় রাজনীতি, তারা মিলাই প্রজেক্ট ঠিক করে ভাগাভাগি করে নিয়ে যায়, জনগণের অংশগ্রহণ থাকে না। এই ব্যারিয়ারটা ভাঙতে হবে, এছাড়া উপায় নাই। আমি কথা আর না বাড়াই, শুনে রাখেন, আমরা স্থানীয় সরকার নিয়ে খুব একটা ভাই আলোচনা করতে পারিনি, হয়নি। তারা কাগজে লিখেছে, এই যে দেখছেন যে আমরা ঘরে বসে যে আলোচনা করলাম অনেক দিন ধরে, এটা হয়নি। আমরা কিন্তু বারবার বলেছিলাম আমরা দয়া করে আলোচনা করেন, করতে পারলাম না, তবুও দুঃখ করে লাভ নেই, যতটুকু পারি সেটা করব। আপনাদেরকে খালি এইটুকু বলি, আমরা কিন্তু এই যে মৌলিক অধিকারের কথা বললাম ওইটা লিখিত আছে, তার বাইরে আমরা অন্তত পক্ষে এইবারের এই আলোচনা হয়েছে। আমি একটা পয়েন্ট খালি বলি, যে আমাদের যে মৌলিক অধিকারের কথা বলা আছে ওইটার আরো সম্প্রসারণ করতে হবে। মৌলিক অধিকার যেটা আছে, ধরেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান মৌলিক অধিকার, আমরা বলেছি এটাকে আইনি বাধ্যকতা করতে হবে। তার মানে একজন যদি কাজ না পায়, আইনি বাধ্যকতা হলে তিনি কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, রাস্তায় ঘুরতে হবে না, কোর্টের কাছে যাবে, কোর্ট সরকারকে কাজের ব্যবস্থা করো অথবা খাওয়া পড়ার ব্যবস্থা করো। কারণ এত বছরের বাংলাদেশ আয় কি পরিমাণ হয়েছে তো বোঝাই যায় লুটপাটের তথ্য দেখে। তাহলে লুটপাট বন্ধ করে এটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর আমাদের মৌলিক অধিকার সম্প্রসারণের ক্ষেত্রে ইন্টারনেট প্রাপ্তির অধিকারও দিতে হবে। কারণ গ্রাম অঞ্চলে আজকে আছে না যে সকালে নাস্তার আগে বলে 20 টাকা ভর, ভর মানে মোবাইলে বলে, তাই তো বলেন। আমি তো দেখি রিক্সা চালক ভাইরা না খেয়ে থাকলেও গ্রামে কথা না বলে থাকতে পারে না। তাহলে সেইটাও আমার মৌলিক অধিকার।
এটা কিন্তু সম্প্রসারণের কথা বলা আছে। আমরা এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছি। যাই হোক, আমি আশা করব যে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন, আপনাদের সেই লড়াইয়ের সাথে থাকবো। আর এই কথাটা, বড় নেতা যখন যায় উপর থেকে তার কিন্তু খরচ লাগে না, আপনারাই খাওয়ান, সবাই খাওয়ায়, কিন্তু আপনারা যারা তৃণমূলে থাকেন টাকা পয়সা কোত্থেকে পাবেন আমরা জানি না। বিয়ে শাদী, হ্যাঁ, তারপরে কি বলে মুসলমানি থেকে শুরু করে যেখানে যাবেন খালি হাতে তো গ্রামে যাওয়া যায় না। কিভাবে চলেন আমি ভাই বলতে পারি না। আমি জানি যে এখানে নড়াইলের একজন বলছিল, আমার একটু স্মৃতি ভাসছিল, কারণ ওইখানে খাসিয়াল ইউনিয়ন, ওইখানে যিনি চেয়ারম্যান তিনি আমাদের পার্টির। তা আমি দেখি ও মাঝে মধ্যে ঢাকায় এসে ওর কান্নাকাটির দশা। আমি বলি কি হয়েছে, জমি কত বেচছো? কয় আপনি এটা জেনে ফেলছেন? ওই চেয়ারম্যানগিরি করতে গেলে জমি বেচে চলতে হয়, এটা সত্য কথা, আমি জানি। কারণ তাই ছাড়া চলতে পারে না, কারণ ওর প্রতি সপ্তাহে যে পরিমাণ দাওয়াত মুক্তম থেকে যাইতে হয়, আপনাদের এটা হয়। আর আমাদের বড় নেতাদের সুবিধা আছে, আমরা গেলে তো এটা লাগে না, আপনারা নিয়ে যান, আমরা আরামে চলে আসি। সুতরাং সেটা নিশ্চয়ই আগামীতে সে ব্যাপারেও কিভাবে কি করা যায় সেইটাও আমার মনে হয় এটা বিবেচনা করা দরকার। কারণ আপনারা ঠিক রেখে এই দায়িত্বগুলোকে পালন করবেন, আইনগত যা আরও যদি করা দরকার হয় সেটা আমরা করব, এবং প্রকৃতপক্ষে স্থানীয় সরকার শক্তিশালী করা, লক্ষ্য করে গড়ে তোলা ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না, বাংলাদেশেও এগিয়ে নিতে পারবো না। আসেন ঐক্যবদ্ধভাবে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি অর্জনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। স্বাগত।